গভীর একটা নিস্তব্ধতা গ্রাস করেছিল রবার্টের ছোট্ট ঘুপচি ঘরটাকে। বাইরে থেকে ভেসে আসা একটানা শীষের শব্দ তার নিস্তব্ধতাকে বারবার ভেঙে দিচ্ছিল। অন্ধকার সিঁড়ি বেয়ে সেই শব্দ যত কাছে আসছিল, রবার্টের বুকের ভেতরটা ততই ধুকফুক করে উঠছিল। গত কয়েকদিন ধরেই এই একই অভিজ্ঞতা হচ্ছে তার। যখনই এই শীষের শব্দ তার ঘরের আশেপাশে ঘোরাফেরা করে, তখনই শুনতে পায় কোনো এক মানুষের আর্তচিৎকার। প্রতিদিন সেই চিৎকারের ধরন বদলায়, কণ্ঠস্বর বদলায়, কেবল শীষ দেওয়ার ভঙ্গিটা একই থেকে যায়। আসলে সেই চিৎকারগুলো অসহায় প্রাণীদের বাঁচার আর্তি, কিন্তু সে শব্দ কারো মন ভেজায় না। রবার্ট আতঙ্কিত হয়ে নিজের মুখ ঢেকে বসে থাকে ঘরের এক কোণে, আর শুনতে পায় শেষ পর্যন্ত অসহায়ভাবে চিৎকার করতে থাকা মানুষটার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে আগন্তুক। কোথায় নিয়ে যায়, কেন নিয়ে যায়, কিছুই জানে না রবার্ট। শুধু এটুকু জানে, আজ না হয় কাল তারও পালা আসবে। এই বন্দিশালার বন্দীরা আর সাধারণ জগতে ফিরে যেতে পারে না। প্রতিদিনই সে ভাবে আজই হয়তো তার শেষ দিন। তাই শীষের শব্দ যত স্পষ্ট হয়, ততই ভয় তার আত্মা কেঁপে ওঠে। সে তার ইষ্ট দেবতাকে স্মরণ করে বারবার। হয়তো তিনি এই আসন্ন বিপদ থেকে তাকে রক্ষা করতে পারবেন। কিন্তু আজ সেই শীষের শব্দটা তার ঘরের বাইরে এসে হঠাৎ করেই থেমে গেল। শঙ্কিত হৃদয় রবার্ট ভাবল, তাহলে আজকেই কি তার জীবনের শেষ দিন? তার মনে একটা গভীর আশঙ্কা জন্ম নিল। আজই বোধহয় তার পালা। এই চিন্তা আসতেই সারা গা অজানা আতঙ্কে শিউরে উঠল। হঠাৎ করেই তার দরজার বাইরে একটা ঝনঝন শব্দ শুনতে পেয়ে তার আতঙ্ক দ্বিগুণ হল। কেউ তার দরজার তালা খুলছে। এর মানে তার মৃত্যু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রোজ মনে মনে সে প্রার্থনা করত যেন এই নির্বাসন থেকে মুক্তি পায়। কিন্তু এই কেমন মুক্তি? মুক্তি যদিও এলো, তা এলো এরকম মৃত্যুকে সাথে নিয়ে। একটা বিশ্রী যান্ত্রিক শব্দ করে লোহার দরজাটা খুলে গেল। দরজার ঠিক বাইরে ফিকে হলুদ টিমটিমে আলোর উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখটা সে ভালো করে দেখতে পেল না। তবে মানুষটার অতিকায় চেহারার দিকে নজর পড়তেই বুকের ভেতরটা ধক করে উঠল রবার্টের। এবার সমস্ত রহস্য ভেদ করে খুব ধীরে ধীরে সেই অতিকায় মানুষটি এগিয়ে গেল তার দিকে। আমায় ধরবে না, আমায় ধরবে না, না 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 না, কাছে আসবে না। আমি তো ওর কি ক্ষতি করেছি? আমায় ধরবে না, আমায় ধরবে না। আমার দিকে এগিয়ে আসছো কেন? না 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 না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, কোথাও যাব না। খানিক চিৎকার চেঁচামেচি করল, তারপরে ভয়ে সিটিয়ে গেল রবার্ট ঘরের কোণে। মানুষটা এগিয়ে আসছে, কাছে, আরো কাছে। কাছে আসবে না, কাছে আসবে না। এবার খাঁচায় বন্দি থাকা মুরগির মতো রবার্টের পিঠের জামাটা ধরে টেনে আনলো তাকে। একবার পালানোর ব্যর্থ চেষ্টা করল রবার্ট। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে
ছেড়ে দাও। ছাড় 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 আমাকে বলছি, ছাড় 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 বলছি, ছাড় ছাড় বলছি আমাকে। বেশ কদিনের আধ পেটা খাওয়া শরীরে আজ আর যেন কোনো জোর নেই। অতিকায় দানবটা তাকে মাটিতে ফেলে তার পিঠে একটা পা রেখে নিমেষের মধ্যেই পিচ মোড়া করে বেঁধে ফেলল তার দুর্বল শরীরটাকে। তারপর একটা রুমাল শক্ত করে চেপে ধরল তার নাকের উপর। বেশ কিছুক্ষণ ছটফট, আর তারপরেই ধীরে ধীরে নেতিয়ে পড়ল রবার্ট। এবার তার শরীরটাকে কাঁধে তুলে নিয়ে মনুষ্যরূপী দানবটা ঘর থেকে বেরিয়ে গেল। শীষের শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল লম্বা করিডোরের অন্ধকারে। ঘুমের মধ্যে সেই ভয়ঙ্কর শীষের শব্দটা আবার শুনতে পেল রবার্ট। তার চোখ সামান্য ফাঁক হলো। দেখতে পেল সেই বিশালাকার ব্যক্তিটি তার দিকে পিছন ফিরে মনের সুখে শেষ দিয়ে চলেছে। চোখ আর একটু ফাঁক করতেই এবার লোকটার গায়ের সাদা ডাক্তারি পোশাকটা চোখে পড়ল তার। নিজের মাথাটা সামান্য তোলার চেষ্টা করল রবার্ট। সঙ্গে সঙ্গে একটা চাপা যন্ত্রণা অনুভূত হলো। ঘাড় ঘুরিয়ে নিজের পরিস্থিতি বোঝার চেষ্টা করলে হঠাৎ তার খেয়াল হলো শীষের শব্দটা থেমে গিয়েছে। এক ভীষণ আশঙ্কায় রবার্ট ধীরে ধীরে ঘাড় ঘোরালো সেই ব্যক্তির দিকে। মানুষটার মুখটা একটা সবুজ কাপড়ের মুখোশে ঢাকা, ঠিক যেমনটা অপারেশন থিয়েটারে দেখা যায়। আর তার উপর জলজল করছে হিংস্র চোখ দুটো। সেদিকে দৃষ্টি পড়তেই সর্বাঙ্গ দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। সংশোষের দৃষ্টি, ভয়ঙ্কর রকমের জিঘাংসায় ভরা দু চোখের দৃষ্টি যেন সোজা তার অন্তরাত্মাকে স্পর্শ করছে। তার সাদা ডাক্তারি পোশাকে লেগে রয়েছে অসংখ্য শুকিয়ে যাওয়া রক্তের দাগ। রবার্টের দৃষ্টি ধীরে ধীরে নেমে এলো লোকটার হাতের দিকে। তার হাতে ওটা কি? যদি খুব ভুল না করে ওটা একটা যন্ত্রচালিত করাত না? যন্ত্রটা বিছানার এক পাশে শুইয়ে রাখল সে। তারপর পাশে রাখা ট্রে থেকে হাতে তুলে নিল একটা ইঞ্জেকশন। সেটার ভেতরের তরলের উপস্থিতি লক্ষ্য করে শঙ্কিত হল রবার্ট। লোকটির উদ্দেশ্যে চেঁচিয়ে জিজ্ঞাসা করল, আপনি আপনি ঠিক কি চাইছেন বলুন তো? হ্যাঁ, আমাকে আমাকে এখানে কেন বেঁধে রেখেছেন এভাবে? হ্যাঁ? রবার্টের কথার কোনো গুরুত্ব দিল না লোকটা। আবারও প্রশ্ন করল, কি হলো কি হলো বলুন। আমাকে আমাকে এখানে বেঁধে রাখার কারণটা কি আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন না আমার বাবা এই অঞ্চলের একজন ক্ষমতাবান ব্যক্তি। তার ক্ষমতার কোনো আন্দাজ নেই আপনার। আমাকে যেতে দিন, হ্যাঁ আমাকে যেতে দিন। যত টাকা চাইবেন আমার বাবা ইনভেস্ট করবে। হ্যাঁ, যত টাকা লাগবে আপনার। আপনি আপনার এই গবেষণাগারকে আরো 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 বড় করতে পারবেন। হ্যাঁ, আরো বড় করতে পারবেন। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন প্লিজ। রবার্টের কথাগুলো যেন এবার তার কর্ণগোচর হল। সে ভীষণ শান্ত কিন্তু ভয়ঙ্কর চোখে তাকালো রবার্টের দিকে। একটা সামান্য আশার আলো দেখতে পেল রবার্ট, কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে মোহগ্রস্ত মানুষের মতো লোকটা এক অদ্ভুত কণ্ঠে বলল, এটাই তো নতুন প্রজন্মের বড় দোষ খোকা। সব কিছু অর্থ দিয়ে বিচার করো। দেখো, চোখ মেলে একবার দেখো,
সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জ্বলছে। এই প্রকৃতির বুকে মানুষ হয়ে জন্মেছ। মানুষ হলো সবচেয়ে উন্নত জীব খোকা। তোমারও কিছু দায়িত্ব আছে এই জগৎ সংসারের প্রতি। নিজের মনের জানালা খুলে দাও আর দেখো এই বিশাল পৃথিবীতে কত কিছু পরিবর্তন করতে পারো তুমি। আজ তোমার একটু আত্মত্যাগ কাল নতুন প্রজন্মের কাছে এক নতুন দ্বার উন্মোচন করবে, রচনা করবে কিছু নতুন তথ্য। আর দেরি নয়, এসো আমরা সকলে মিলে রচনা করি এক ইতিহাস। কথাটা শেষ করে এই লোকটা হাতে তুলে নিল ইঞ্জেকশন। রবার্টের বুকটা ধক করে উঠল। সে বেশ ভালোভাবে বুঝতে পারছে মানুষটা ঠিক কি চায়। ইঞ্জেকশনটা ধীরে ধীরে নেমে আসতে লাগলো রবার্টের হাত লক্ষ্য করে। প্রচন্ড ভয়ে সাহায্যের জন্য চিৎকার করে উঠল রবার্ট। বাঁচাও! সেকেন্ডের মধ্যে তার দেহটা নেতিয়ে পড়ল বিছানার ওপরে। না, মরে সে যায়নি, শুধু ইঞ্জেকশনের ভেতরের তরল তার মস্তিষ্ক বাদে সারা দেহকে আপাতত অকেজো করে দিয়েছে। বিস্ফারিত নেত্রে এখন তার দেখে চলা ছাড়া আর কিছু করণীয় নেই। সে দেখল বিছানার ওপরে একটু আগে রেখে দেওয়া সেই যন্ত্রটাকে হাতে তুলে নিচ্ছে লোকটা। যন্ত্রটার কুৎসিত ব্লেড এখন প্রবলভাবে ঘুরছে। তারপর ধীরে ধীরে সেটা নেমে আসছে তার পা লক্ষ্য করে। প্রচন্ড আতঙ্কে গোঙাতে থাকলো রবার্ট, কারণ শব্দ উচ্চারণ করার মতো ক্ষমতা তার আর নেই। হাজার চেষ্টা করেও শরীরে এতটুকু জোর আনতে পারল না। চোখের সামনে নিমেষের মধ্যে একটা রক্তের ফোয়ারা দেখতে পেল। এভাবে সারা রাত ধরে তার গোটা শরীরের উপর বারবার নেমে আসতে লাগলো ওই অস্ত্রের আঘাত। সব শেষে তার উল্টানো চোখের হাঁ করা মুন্ডুটা বাদে শরীরের বাকি অংশগুলো বেশ যত্ন সহকারে পরিষ্কার করে সংরক্ষণ করল তার নিজের গবেষণাগারে। তারপর আরও কিছুক্ষণ নিজের শরীরটা মেলে দিল সেখানে রাখা একটা সোফার উপর। মুখে ফুটে উঠেছে একটা তৃপ্তির হাসির ঝলক। মনের আনন্দে আবারও শেষ দিতে লাগলো সে। তার করা আজকের গবেষণা 100% সফল। সামনে বিছানার ওপরে রাখা রবার্টের কাটা মুন্ডুটার দিকে তাকিয়ে নিঃশব্দে একটা গৌরবের হাসি হাসল। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে শোনাব গল্পকথার এক বিশেষ নিবেদন, নবনীতা বোসের কাহিনী লাশ কাটা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলিও শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। আমাদের কাজ পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প। আপনারা শুনছেন নবনীতা বোসের কাহিনী লাশ কাটা। দরজায় জোরে জোরে টোকা পড়তেই গায়ে ওভারকোটটা চাপিয়ে নিয়ে দরজার কাছে এসে হাজির হলেন ডক্টর আদিনাথ সোম। দরজার এপার থেকেই অতি সন্তর্পণে জিজ্ঞাসা করলেন, কে আছে বাইরে?
ডক্টর সোম হল এই ডালহৌসি শহরের একজন খ্যাতনামা ব্যক্তি ও বাসিন্দা। ওনার নামের পাশে ডক্টর শব্দটি একজন রিসার্চারের সম্মান হেতু। উনি বেঙ্গালুরুর একটি নামজাদা কলেজের একসময়ের খ্যাতনামা প্রফেসর ছিলেন। কি এক ব্যক্তিগত কারণবশত আগেভাগে কাজ থেকে ইস্তফা দিয়ে নিজের তল্পি তল্পা সরঞ্জাম প্রায় সারা ল্যাবটাই তুলে নিয়ে চলে এসেছেন এই ডালহৌসি শহরে। তারপর উনি নিজের কাজের সুবিধার জন্য শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন স্থানে খুঁজে নিয়েছেন এই বাড়িটি। ডক্টর সোম, আমি ইন্সপেক্টর শশাঙ্ক শেখর রায়। আমাকে চিনতে পারছেন? নামটা শুনেই আর এতটুকু দেরি না করেই তড়িঘড়ি দরজাটা খুলে দিলেন ডক্টর সোম। হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন ইন্সপেক্টর শশাঙ্ক শেখর রায়। তার ঠিক পিছনেই এসআই আহমেদ। ইন্সপেক্টর শশাঙ্ক শেখরের গায়ে চাপানো আছে এক মস্ত শীতের জ্যাকেট, মাথায় টুপি আর হাতে লাঠি। ডালহৌসিতে বেশ কয়েকদিন যাবৎ এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, আর তারই প্রভাবে শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে এখানে। তাই ঘরের উষ্ণতায় প্রবেশ করে শশাঙ্ক শেখরের চোখে মুখে একটা স্বস্তির চিহ্ন ফুটল। কিন্তু স্বস্তি পেলেন না ডক্টর সোম। পুলিশ এভাবে এত রাতে তার বাড়িতে আসা ডক্টর সোমের মতো সম্মানিত মানুষের কাছে একটু বিরক্তিকর কিনা। কি ব্যাপার ইন্সপেক্টর, এত রাতে? এত রাতে আপনার ঘরে আলোর রেখা দেখে ভাবলাম আপনি নিশ্চয়ই ঘুমাননি, তাই আপনাকে কয়েকটা প্রশ্ন করতে এলাম। ডক্টর সোম, আপনি রবার্ট নামের ছেলেটিকে চেনেন? সামান্য ভ্রুকুঁচকে একটু ভেবে নিয়ে তারপর উত্তর দিলেন ডক্টর সোম। আমি অনেক রাত অবধি জেগে পড়াশুনো করি শশাঙ্কবাবু, তাই আমার ঘরে আলো জ্বলে। তাই বলে এভাবে এত রাতে রবার্টের খোঁজ করতে আমার এখানে হানা দেওয়ার মানে? কারণ আছে ডক্টর সোম, না হলে এত রাতে এভাবে আপনাকে বিরক্ত করার কোনো রকম অভিসন্ধিই আমার ছিল না। আজ প্রায় কদিন ধরে কাংড়ার এক নামজাদা মেডিকেল কলেজের বেশ কিছু ছাত্র পরপর নিরুদ্দেশ হয়েছে, আর পরে তাদের ধড়হীন মুন্ডু কখনো রাস্তার ধারে, কখনো বা আবর্জনার মধ্যে পাওয়া যাচ্ছে। ডক্টর সোম, নিশ্চয়ই খবরগুলো আপনার চোখ এড়ায়নি। এখন যে প্রশ্নটা আপনাকে করেছি, দয়া করে তার উত্তরটা দেবেন কি? কথাগুলো ডক্টর সোমের উদ্দেশ্যে বলে তার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলেন শশাঙ্ক শেখর। অবশ্যই চিনি শশাঙ্কবাবু, ছেলেটি এই শহরেরই ছেলে। মাঝে মাঝে সপ্তাহের শেষে তার অন্যান্য বন্ধুদের সাথে আসতো আমার এখানে। ওরা কাংড়ার একটা মেডিকেল কলেজের ছাত্র। মাঝে মাঝে ওই কলেজ আমাকে গেস্ট লেকচারার হিসেবে আমন্ত্রণ করে থাকে, আর ওদের সাথে আমার ওখান থেকেই পরিচয় শশাঙ্কবাবু। আমার কাছে প্রায়শই নোটস নিতে আসতো ওরা। কিন্তু হঠাৎ ওদের কথা জিজ্ঞাসা করছেন কেন? তার কারণ যে কটি মৃত ছেলের মুন্ডু এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তারা সকলেই আপনার বাড়িতে আসত আপনার কথা মতো নোটস নিতে। আর প্রতিটি উদ্ধার ক্ষেত্র আপনার বাড়িরই আশেপাশে, অর্থাৎ তাদের কাটা মুন্ডুগুলো পাওয়া গেছে আপনার বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে পাইন গাছের জঙ্গলের মধ্যে। আর শুধু তাই নয়, তাদের মোবাইলের শেষ লোকেশন কিন্তু আপনার বাড়ির কাছেই এসে শেষ হয়ে গেছে। এরপরেও আপনি বলবেন আমি আপনার কাছে রবার্টের খোঁজ করতে এসেছি কেন? তাহলে শুনুন ডক্টর সোম, রবার্টকে আজ 1 সপ্তাহ হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদের মতোই ওরও শেষ লোকেশন আপনার বাড়ির আশেপাশেই দেখাচ্ছে। গত শনিবার ওকে এদিকেই শেষবারের মতো দেখেছিল কিছু মানুষ। আপনি তো জানেন ডক্টর সোম, এই শহরটা কতটা ছোট। তাই আবার ছেলেটি এখানে বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তাই ওকে বহু মানুষ চেনে। এখন আপনি যদি কিছু আলোকপাত করতে পারেন, তাই আপনার কাছে আসা। শশাঙ্কবাবুর কথা শেষ হতেই বেশ অবাক হলেন ডক্টর সোম। মাই গড, ছেলেটি তো গত শনিবার এসেছিল এখানে। সঙ্গে আরও 2 ছেলে ছিল, আকাশ চ্যাটার্জি আর আদিত্য প্রতাপ সিং। কিন্তু হঠাৎ করে একটা কল আসায় সেদিন ওরা দুজনে একটু আগেই বেরিয়ে গিয়েছিল। সব শেষে গিয়েছিল রবার্ট। তার মানে সে সেদিন বাড়ি ফেরেনি, কেউ বা কারা তাকে অপহরণ করেছে। এরপর শশাঙ্ক শেখরকে
সন্দেহের দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, বিশ্বাস করুন শশাঙ্কবাবু, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। আপনি যদি আমাকে সন্দেহ করে থাকেন তাহলে আপনার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। ওদের অপহরণ করে আমি কি পাবো শশাঙ্কবাবু? হ্যাঁ, আর তার উপর ওদের হত্যা করে মাথাগুলো আমি আমারই বাড়ির আশেপাশে ফেলবো কেন? যাতে আপনারা আমার উপর সন্দেহ করেন, তাই জন্য? আপনার কি কোনো হত্যাকারীকে এত বোকা মনে হয়? আমি কিন্তু অপহরণের কথা এখনো একবারও বলিনি ডাক্তার সোম, তবে সন্দেহের তীরটা সেই দিকেই যাচ্ছে। এই বাকি দুটো ছেলের ওপর আমাদের সন্দেহ আছে ডক্টর সোম, কারণ প্রতিটি মৃত যুবক একই ব্যাচের। অতীতে এরকম অনেক ঘটনার নজির আছে ডক্টর সোম, যে শুধুমাত্র হিংসার বশে বন্ধুদের হাতে খুন হতে হয়েছে আরেকজনকে। ওরা রবার্টের বাড়ির কাছাকাছি কোনো পেইং গেস্টে থাকে আমার সন্দেহ। না না শশাঙ্কবাবু, ওই ছেলেগুলোর উপর সন্দেহের কোনো কারণ থাকতেই পারে না। ছেলেগুলি অত্যন্ত মেধাবী, আর তাছাড়া ওরা আমারই মতোই ডিএনএ নিয়ে রিসার্চে আগ্রহী, তাই ওরা আসে আমার বাড়িতে। এই রবার্ট ছেলেটিও ভীষণ মেধাবী ছিল। কি যে হলো ছেলেটার! আপনি হঠাৎ করে এই দুটো ছেলের হয়ে এত কেন যুক্তি খাড়া করছেন সেটা আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তবে আমি একথা বলতে পারি, কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না ডক্টর সোম, সে যতই মেধাবী হোক না কেন। পৃথিবীতে এমন অনেক মেধাবী মানুষের উদাহরণ আছে ডক্টর সোম, যারা তাদের মেধার জোরেই অপরাধ চালিয়ে গেছে। কেন সাইবার ক্রাইম করা মানুষগুলো মেধাবী নয় বলতে চাইছেন? যাই হোক, আপনার কাজে এইভাবে ব্যাঘাত ঘটানোর জন্য আমি ভীষণ দুঃখিত। তবে যদি কিছু জানতে পারেন দয়া করে আমাদের জানাতে ভুলবেন না। আর যেহেতু আপনিও সন্দেহের ঊর্ধ্বে নন, তাই দয়া করে শহর ছেড়ে যাবেন না। নমস্কার। যাওয়ার আগে ঘরের ভেতরে একটা সন্দিগ্ধ দৃষ্টি বুলিয়ে নিয়ে বাইরে চলে গেলেন শশাঙ্কবাবু। দরজাটা বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে থাকলেন ডক্টর সোম। শশাঙ্কবাবুর কথাগুলো ভেবে কপালের চিন্তার ছাপটা আরো সুস্পষ্ট হলো তার। ঘরের আলো নিভিয়ে জানলার পর্দাটা সামান্য ফাঁক করে পুলিশের জিপটাকে তার বাড়ির সামনে তখনও দাঁড়িয়ে থাকতে দেখলেন। ওদিকে বাইরে গাড়িতে বসে বসে শশাঙ্ক শেখর আর আহমেদ সোজা তাকিয়ে আছেন ডক্টর সোমের ঘরের দিকে। ঘরের আলোটা নিভে যেতে দেখে আহমেদ শশাঙ্ক শেখরকে উদ্দেশ্য করে বলল, এই মানুষটাকে একটু চোখে চোখে রাখতে হবে স্যার। এত রাত অবধি কি এমন পড়াশোনা করেন ডক্টর সোম? তার কথার সম্মতি জানিয়ে মাথা নাড়ল শেখর। ডালহৌসি শহর থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন শাল আর পাইনের জঙ্গলে ঘেরা পার্বত্য ভূমির একপাশে এই এডওয়ার্ড সাহেবের বাংলোটি বিশেষভাবে পরিচিত। এডওয়ার্ড সাহেব মারা যাওয়ার পর এই বাড়ি কয়েক বছর ধরে বন্ধই পড়েছিল। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই নির্জনতা, ঝর্ণার কলকল শব্দ আর সামনেই সুবিশাল পাহাড়ের সমারোহ এক দেখাতেই আদিনাথ সোমের পছন্দ হয়ে যায়। আদিনাথ সোম বেশ কয়েক বছর হলো ডালহৌসিতে এসেছেন। তিনি অকৃতদার মানুষ। এই অভূতপূর্ব নির্জনতা যে তাকে টানবে সে তো বলাই বাহুল্য। অগত্যা এই বাড়িতে এসেই তার বাড়ি খোঁজার কাজ শেষ হল। চিরতরের মতো এই নির্জনতার মাঝেই বসবাস করবেন বলে ঠিক করে নেন। প্রতিদিন সকালে এই পার্বত্য ভূমির মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে নিজের মনকে চাঙ্গা করতে নিয়ম করে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন আদিনাথ। এই শাল সেগুনের জঙ্গল, দূরে চার্চ থেকে ভেসে আসা ঘণ্টাধ্বনি, পাখিদের কলকাকলি আর তার সাথে বলরামের হাতের এক কাপ চা, এসবই তার মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই বলরাম মানুষটিকেও তিনি যেন কিছুটা ভাগ্যের জোরেই পেয়েছেন। মানুষটি যেমন সৎ তেমনই সরল। যদিও সরল মানুষের দাম
আজকাল এই পৃথিবীতে একেবারেই নেই, তাই তিনি বিশেষ করে এই মানুষটিকে দাম দিয়েছেন। রোজ প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রায় শহর অবধি হেঁটে যাওয়ার অভ্যেস আছে আদিনাথের। সেদিনও সেই অভ্যেসের অন্যথা হয়নি। শহরের কাছে মার্কেট অঞ্চলে রামদয়ালের চায়ের দোকান থেকে এক কাপ চা কিনে সেটাই হাতে নিয়ে সকালের সুন্দর রোদ গায়ে মেখে বেঞ্চিতে বসেছিলেন। সেখানেই প্রথম দেখেন তিনি বলরামকে। পাহাড়ি মানুষটির চেহারা অন্যান্যদের তুলনায় সামান্য খাটো। তার আসল কারণ হলো তার পিঠের ওই সুবিশাল কুঁচ। সেটাই তাকে কিছুটা সামনের দিকে ঝুঁকে হাঁটতে বাধ্য করে। মাথায় চুল ভীষণ কম, শরীরটা সামান্য সামনের দিকে ঝুঁকে পড়ার দরুনই হাত দুখানি শরীরের থেকে কিছুটা লম্বা। একটা বিশাল আকারের বস্তা কাঁধে নিয়ে আঁকা বাঁকা ঢালু রাস্তাটা ধরে সিধে নেমে আসছিল সে। দেখেই বোঝা যাচ্ছিল তার ভারী বস্তাটা বইতে বেশ কষ্ট হচ্ছে। ঠিক এই সময় আদিনাথ একটা বড় গাড়িকে খুব দ্রুত এগিয়ে আসতে দেখলেন। কিছু ভাবার আগেই গাড়িটা সামান্য কাত হয়ে বলরামকে ধাক্কা মারল, আর সেই ধাক্কায় পাশে রাখা একটা হাতে টানা গাড়ির ওপর তার বস্তা সমেত পড়ে গেল বলরাম। গাড়িটার দিকে চেয়ে দেখলেন আদিনাথ। গাড়িটা এসবের পরোয়া একেবারেই করেনি। ব্রেক কষে একটু থেমেছিল বটে, তবে পরক্ষণেই দ্রুত বেরিয়ে গেল শহরের রাস্তা ধরে। বৃদ্ধ মানুষটি ততক্ষণে নিজের ভারী বস্তাটা ছেড়ে কোনো ক্রমে উঠে দাঁড়িয়েছে। আশপাশ থেকে কানে ভেসে আসছে ব্যঙ্গ বিদ্রুপের শব্দ। কিন্তু আদিনাথকে সম্পূর্ণ আশ্চর্য করে দিয়ে মানুষটা সকল ব্যঙ্গ বিদ্রুপকে অগ্রাহ্য করে আবারও নিজের ভারী বস্তাটা কাঁধে তুলে এগিয়ে গেল নিজের পথে। আদিনাথ দেখলেন তার ময়লা জামার হাতাটার নিচ দিয়ে দেখা যাচ্ছে তার সদ্য চোট পাওয়া কনুইটা। সেটা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। বেশ খারাপ লাগলো তার। কিছুক্ষণ পর ভিড় কমে যেতেই আবারও চায়ের দোকানে এসে বসলেন আদিনাথ। চায়ের দোকানের মালিক রামদয়ালকে মানুষটি সম্বন্ধে জিজ্ঞাসা করতেই রামদয়াল তাকে বললেন, আরে সব কি আর বলবো ওর কথা। এক সময় বিবি বাচ্চা লিয়া বেশ ভালোই সংসার ছিল ওর, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সব কেড়ে নিয়েছে। এখন একাই থাকে বলরাম। শহরের মানুষ ওকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, ও কান দেয় না। হয়তো তাই একটু বেশি করেই করে ওরা। কিন্তু মানুষটা খুব ভালো সাব, ভাগ্যের মারা, না হলে আজ কি ওর এই হাল হতো? সেই প্রথম বলরামের নামের সাথে পরিচয় হলো ডক্টর আদিনাথের। পরের দিন মানুষটার সাথে আবারও দেখা হলো তার। শহরের রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা জরাজীর্ণ বাড়ির সামনে মাথায় হাত দিয়ে বসেছিল বলরাম। সেদিন এতটুকু আর অপেক্ষা করেনি আদিনাথ। কি একটা টান অনুভব করেছিল আদিনাথ বৃদ্ধ মানুষটার প্রতি। সেই টানেই তার দিকে এগিয়ে যেতেই মুখ তুলে চাইল বলরাম। আমার নাম ডক্টর আদিনাথ সোম। আমি কিছুটা দূরে এডওয়ার্ড সাহেবের বাংলোতে থাকি। আমি একাই থাকি। একজন বিশ্বস্ত লোকের দরকার আমার, যে সারাদিন আমার বাড়িতে কাজ করবে, রাতে চাইলে থাকতে পারে। তুমি কাজ করবে আমার বাড়িতে? প্রস্তাবটা বোধহয় এতটুকু আশা করতে পারেনি বলরাম, তাই আদিনাথের দিকে বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টি নিয়ে চেয়েছিল। এরপর যে কণ্ঠস্বরটা তার গলা দিয়ে বেরিয়ে এলো সেটা বোধহয় আদিনাথ আশা করতে পারেনি। আমি যে একখান বিশ্বস্ত মানুষ সেটা আপনি জানলেন কি করি? কথা বলতে বলতে উঠে দাঁড়ালো সে। আদিনাথ নিজের আশ্চর্য ভাবটা কাটিয়ে মুচকি হেসে বলল, আমি মানুষ চিনতে ভুল করি না বলরাম। এই পৃথিবীতে আমার কম দিন তো হলো না। মাথার চুল সাদা হওয়ার অর্থ শুধু বয়স বাড়া নয়, তার সাথে অভিজ্ঞতাও বাড়া। তাই তোমাকে সেদিন এক নজরেই দেখে চিনেছি আমি। তোমার উপরে বিশ্বাস করা যায় বলেই তো মনে হয় আমার। তবে আমি তোমার উপরে চাপ সৃষ্টি করছি না। যদি আমার প্রস্তাব ভালো লাগে তোমার, তাহলে নির্দ্বিধায় চলে এসো এডওয়ার্ড হাউসে। আমি অপেক্ষা করব।
এই বলে নিজের পথে এগিয়ে গিয়েছিলেন আদিনাথ। একবার রাস্তার বাঁকে এসে মুখ ঘুরিয়ে নজর ফেলেছিলেন বলরামের দিকে। বেচারা মানুষটা তখনও বেশ অবাক নেত্রে আদিনাথের চলে যাওয়া প্রত্যক্ষ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তবে সেদিন আদিনাথের প্রস্তাব মনে ধরেছিল বলরামের। এক কাপ কফি হাতে আদিনাথ দাঁড়িয়েছিলেন তার লিভিং রুমের জানলার সামনে। হঠাৎ করে চোখ গেল দূরের আঁকা বাঁকা রাস্তাটার দিকে। সেই রাস্তা ধরে ধীর পায়ে তার বাড়ির দিকে হেঁটে আসতে দেখলেন বলরামকে। তার গায়ে ছিল পরিষ্কার পোশাক, মাথার চুলও পরিপাটি করে আঁচড়ানো। হাসি ফুটেছিল আদিনাথের মুখে। সেই দিন থেকেই বলরাম তার দিনের বেলার সঙ্গী। তার রান্না বান্না, বাড়ির ঝাড়পোঁছ সবই দেখে সে। শুধু তার একটাই শর্ত ছিল, যা সে রোজ পালন করে। রাতে সে থাকতে পারবে না, তাকে ফিরতেই হবে তার বাড়ি, না হলে নাকি তার বাড়ি দখল করে নেবে অন্য লোকে। তাই রোজ বিকেল 5টায় সে তার সমস্ত কাজ গুছিয়ে দিয়ে ফিরে যায় বাড়িতে। এতে আদিনাথের সুবিধাই হয়। রাতে বেশিরভাগটা সময় সে কাটায় তার সুবিশাল ল্যাবে। আর এই সময়টায় দ্বিতীয় কোনো মানুষের উপস্থিতি একেবারেই পছন্দ করে না সে। আজ সকালে তার ঘুম ভাঙল বলরামের ডাকাডাকিতে। চোখ মেলে দেখলেন সূর্যের উজ্জ্বল আলো এসে ঢুকেছে জানলা দিয়ে। বুঝলেন আজ দেরি হয়ে গিয়েছে বেশ, তাই গায়ে কোটটা কোনো রকমে চাপিয়ে দ্রুত দরজা খুললেন। আর সঙ্গে সঙ্গে অবাক দৃষ্টি নিয়ে ঘরে ঢুকল বলরাম। এমনিতেই মানুষটা বেশি একটা কথা বলে না, কিন্তু আজ আদিনাথকে এত দেরি করে উঠতে দেখে সে জিজ্ঞেস করল, আজ হাঁটতে গেলেন না ডাক্তারবাবু? শরীর ভালো আছে তো? সংক্ষেপে তাকে উত্তর দিয়ে আদিনাথ চা করতে পাঠালেন। তারপর নিজে পরিষ্কার হয়ে এসে বসলেন বাগানের চেয়ারে। আজ শীতটা কম, বাগানে সূর্যের আলোতে বেশ মনোরম লাগছে চারপাশ। খানিকক্ষণ পর বলরাম চা নিয়ে এসে হাজির হল। চায়ের কাপটা তুলে নিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলরাম, রবার্টকে নিশ্চয়ই চেনো তুমি? আমার বাড়িতে বহুবার এসেছে সে। বলরামের চোখটা সামান্য কুঁচকে গেল। তা চিনব না কেন ডাক্তারবাবু? তারে শহরে কে না চেনে? শহরের ঠিক মধ্যিখানে ওই বড় লোকদের পাড়ার একজন নাম করা ব্যবসায়ীর ছেলে রবার্ট। ওর মা খ্রিস্টান আর বাবা হিন্দু, তাই ওর নাম রবার্ট সিসোদিয়া। সিসোদিয়া পরিবারের একমাত্র সন্তান। একটু থেমে সে আবার বলল, সবই পয়সার খেলা বাবুজি। যত পয়সা হবে তত শত্রুও বাড়বে। এই বড় লোকগুলান আমাদের মতো গরিবদের রাস্তার কীট মনে করে বাবু। ওদিকে দেখুন, পুলিশ, মন্ত্রী সকলেই যে ওদের দাস। আমাদের মতো সাধারণ মানুষ মল্লি কজন এসে দাঁড়ায় বাবু। কিন্তু আজ কদিন ধরি ওই বড় লোকের সেলির খোঁজি সারা অঞ্চল একেবারে তোল পার করে দিচ্ছে পুলিশ। সেদিন যখন আমার সেলিটারে গাড়ি চাপা দিয়েছিল ওই বজ্জাত সেলিটা, তখন কিচ্ছুটি করেনি পুলিশ বাবু, কিচ্ছুটি না। কথাটা বলে কিছুক্ষণ থামল বলরাম। আদিনাথ দেখলেন বলরামের চোখের কোণটা চিকচিক করছে। সেদিন পুলিশ বলেছিল সব নাই আমাদের দোষ, আমরাই নেই খেয়াল রাখিনি সেলির। একে তো সেলিটা চলি গেল, তার উপরে মানুষের এমন অপবাদ। সেই দুঃখে জানেন বাবু, আমার বউটাও আত্মহত্যা করলে। আমি কিন্তু পারিনি বাবু। সেদিন আমার কুসুমের মতো এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারিনি। আজও বসে আছি ওই সিসোদিয়া বংশের শেষ দেখার জন্য, আজও বসে আছি। কথাটা বলে আদিনাথের আদেশের অপেক্ষা না করেই চলে গেল বলরাম। মনে মনে বলরামের জন্য বেশ কষ্ট হলো তার। রবার্ট ছেলেটা যে ভেতরে ভেতরে এত বড় একটা পাপের সাথে যুক্ত, তা তো আজ অবধি তিনি টেরই পাননি। বিষয়টা ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুখ দিয়ে। তবে পরক্ষণেই
আর একটা কথা মনে হতেই চকিতে মাথা তুলে চাইলেন আদিনাথ। বলরামের কথা থেকে সিসোদিয়া পরিবারের উপরে যে রাগ প্রকাশ পাচ্ছে, তারই পরিণতি কি রবার্টের আচমকানির উদ্দেশ্য হওয়া? রবার্টের কারণেই যেখানে বলরামকে ছেলে হারাতে হয়েছিল, সেখানে বলরামের কাছে রবার্টের উপরে প্রতিশোধ নেওয়ার সম্পূর্ণ কারণ বর্তমান। মনের এই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে পরক্ষণেই আবার ভাবলেন, আরে না না, এইসব আমি কি ভাবছি? একটা নিরীহ মানুষকে বিনা প্রমাণে আমি অপরাধীর কাঠ গড়াতে দাঁড় করাচ্ছি? এটা বলরামের প্রাপ্য নয়। না, আর ভাবতে পারছেন না উনি। চায়ের কাপটা তুলে নিয়ে এবার দ্রুত ঘরের দিকে এগিয়ে গেলেন আদিনাথ। ওই মেডিকেল কলেজের কেসটা কতদূর এগোলো শশাঙ্ক? পুলিশ সুপার মনীষ পাণ্ডে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর শশাঙ্ক শেখর রায়কে। শশাঙ্ক শেখর চিন্তিত মুখে বললেন, এখনও সেভাবে কিছুই করতে পারিনি স্যার। শুধু এইটুকুই জানতে পেরেছি রবার্টের মোবাইলের শেষ লোকেশন দেখাচ্ছে এডওয়ার্ড হাউসের কাছাকাছি। এই কদিনে তন্ন করে চষে ফেলা হয়েছে সারা ডালহাউসি শহর। কাংড়ার মেডিকেল কলেজেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু ছেলেটি সম্বন্ধে একটা কিছু জানতে পারা যায়নি। খুঁজুন, দরকার হলে ফোর্স বাড়ান। ওদিকে আমার জীবন নাজেহাল করে ছেড়ে দিল ওই মন্ত্রীমশাই। রবার্টের বাবার ক্ষমতা সম্বন্ধে নিশ্চয়ই অবগত আছেন আপনি। উনি গিয়ে হাজির হয়েছেন মন্ত্রীমশাইয়ের বাড়ি। আজ একবার ছেলে দুটোকে জেরা করবো ভাবছি স্যার। আমি ভীষণভাবে জানতে ইচ্ছুক সেদিন কার কল আসায় এরা দুজন আগে ভাগে বেরিয়ে গিয়েছিল। ওদের সাথে ডক্টর সোমের বাড়িতে শেষ দেখা হয়েছিল রবার্টের। কেন জানি না ছেলে দুটোকে বাঁচানোর জন্য বেশ তৎপর ডক্টর সোম। এদের মধ্যে কিছু যোগ আছে কিনা সেটা বুঝতে হবে স্যার। বেশ কিছুক্ষণ থেমে সুপারকে জিজ্ঞেস করলেন, স্যার ডক্টর সোমকে নিশ্চয়ই চেনেন আপনি? হ্যাঁ, কেন চিনব না? উনি তো একজন নামকরা ব্যক্তিত্ব। ওনাকে কে না চেনে শশাঙ্ক? তারপর শশাঙ্ক শেখর সামান্য উদ্বেগ প্রকাশ করে ডক্টর সোমের উপরে সন্দেহের যাবতীয় কারণ এবং গতকাল রাতে গিয়ে সে যে একবার ডক্টর সোমকে হুঁশিয়ারিও দিয়ে এসেছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন। কথাগুলো শুনে কপালে ভাঁজ পড়ল মনীষ পাণ্ডের। তিনি চিন্তিত স্বরে বললেন, সাবধান শশাঙ্ক, এই মানুষটিও কিন্তু কম ক্ষমতাবান নয়। খোঁজ নিয়ে দেখো, শিক্ষিত জগতে বেশ সারা জাগানো একজন মানুষ উনি। আমি তোমাকে বারণ করছি না, তবে যা করবে একটু রেখে করবে, বুঝলে? কথা শেষ করেই মনীষ পাণ্ডের ঘর থেকে বিদায় নিলেন শশাঙ্ক শেখর। বাইরের উজ্জ্বল আলোতে এসে একবার ভ্রু কুঁচকে ভাবলেন, ক্ষমতাবান হলেই সব সুবিধা পেয়ে যাওয়াটা আমাদের দেশে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে আজকাল। আর কত অপরাধীকে এইভাবে ছেড়ে দিতে হবে তা ঈশ্বরই জানেন। এত পাপ ভগবান রাখবে কোথায় কে জানে। কথাটা ভেবে সামান্য মাথা নেড়ে তাড়াতাড়ি জিপে উঠে রওনা দিলেন ইন্সপেক্টর। বাস টার্মিনালে কাংড়া থেকে আসা বাস যখন থামল তখন ঘড়িতে রাত প্রায় 10টা। ডালহৌসিতে রাত নামার সাথে সাথেই চারপাশ একেবারে নির্জন হয়ে যায়। মাত্র কয়েকজনকে নামিয়ে বাস এগিয়ে গেল নিজের বরাদ্দ স্থানের দিকে। যাত্রীদের সাথে বাস থেকে এইমাত্র নেমেছে আকাশ চ্যাটার্জি। বাস টার্মিনালে এখন লোকজনের আনাগোনা দেখা গেলেও গোটা শহরের ছবি কিন্তু অন্যরকম। শহরটা এখন নির্জনতার অন্ধকারে একেবারে ডুবে রয়েছে। বাস থেকে সদ্য নামা যাত্রীরা যে যার মতো দ্রুত পায়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতেই চত্বরটা নিমেষের মধ্যে নিঝুম হয়ে পড়ল। আকাশও দ্রুত পা চালিয়েছে নিজের বাড়ির দিকে। রঘুনাথ প্রসাদের বাড়ি পেইং গেস্ট থাকে সে আর আদিত্য। দুইজনেই পড়ে কাংড়ার এক নামজাদা মেডিকেল কলেজে। আজ আদিত্য একটু সকাল সকালে বাড়ি ফিরেছে, তাই অন্য দিনের মতো আজ আর একসাথে ফেরা হয়নি দুজনের।
নির্জন রাস্তাটা ধরে হেঁটে যেতে যেতে একটু অস্বস্তি হচ্ছিল আকাশের মনে। এই কদিন আগে তাদের বন্ধু রবার্ট নিরুদ্দেশ হয়েছে। কে বা কারা তাকে কি উদ্দেশ্যে নিরুদ্দেশ করেছে সে সম্বন্ধে কিছুই জানা যায়নি এখনো। আদিত্যর মোবাইলে আজ যদি ওই উড়ো ফোনটা না আসতো তাহলে হয়তো ওরা একসাথেই বাড়ি ফিরত আজ। অন্ধকার রাস্তাটা ধরে এগোতে এগোতে এসব কথাই মাথায় চলছিল আকাশের। নিজের বাড়ির গলির কাছটায় আসতেই থেমে গেল আকাশ। সামনে সোজা দেখা যাচ্ছে অন্ধকারময় গলিটা। প্রতিটা বাড়িরই দরজা এখন বন্ধ। রাস্তার ধারে বর্তমান টিমটিমে বাতিগুলো এই গলির বাইরে এসে শেষ হয়ে গিয়েছে। সামনের ওই রাস্তাটা ধরে বেশ কিছুটা এগোলেই রাস্তার ওপরে ওঠার একটা সিঁড়ি পাওয়া যাবে। সেটা ধরে সোজা হেঁটে গেলেই সবচেয়ে শেষ বাড়িটা হলো রঘুনাথ প্রসাদের বাড়ি। কিন্তু এই অন্ধকার জগতে এখন পা বাড়াতে এতটুকু ইচ্ছে করছে না আকাশের, যদিও তার একটা বিশেষ কারণ আছে। আজ বেশ কয়েকদিন ধরেই একটা অচেনা মানুষের আগমন ঘটেছে তার জীবনে। মানুষটার উপস্থিতি সে প্রায় লক্ষ্য করছে তার আশেপাশে, কিন্তু একবারের জন্যেও লোকটার মুখ দেখতে পায়নি সে। তবে একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝেছে আকাশ, যখনই ও একা থাকে তখনই যেন কেউ চুপি সারে তার পিছু নেয়। এই কথাটা আদিত্যকেও সে বলেছিল একবার, কিন্তু আদিত্য এসব মনের ভুল বলে উড়িয়ে দেয়। সে আরও যুক্তি দেয় যে রবার্টের আকস্মিক নিরুদ্দেশই নাকি আকাশের মনে এসব প্রভাব ফেলেছে। কিন্তু আকাশ তো জানে এসব তার মনের ভুল নয়। আর এখন যদি এই নির্জন অন্ধকার গলি পথে সে পা রাখে, সেই মানুষটার উপস্থিতি আবারও সে টের পাবে। কথাটা ভেবে একবার ঢোক গিলল সে, কিন্তু যেতে তো তাকে হবেই। একবার মনে মনে আদিত্যকে গালাগাল দিল আকাশ। সীমার সাথে দেখা হওয়ার পর থেকেই ছেলেটা কেমন যেন বদলে গিয়েছে। সারাক্ষণ সীমার পিছন পিছন ঘোরে, যখন তখন কলেজ ছেড়ে বেরিয়ে যায়। আজও ওই সীমার জন্যই আগে ভাগে বেরিয়েছিল সে, বলে কিনা কাজ আছে। তখন যদিও না বেরুতো তাহলে এখন তো আকাশ আর আদিত্য একই সাথে ফিরত, আর এত ভয় পাওয়ারও কোনো ব্যাপার থাকতো না আকাশের। মনে মনে বেজায় বিরক্ত হলো আকাশ। একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত পায়ে ঢুকলো অন্ধকার গলিটার ভিতর। অন্ধকার গলিতে অতি সন্তর্পণে পা ফেলতে ফেলতে এগিয়ে চলেছে আকাশ। প্রতিটা ঘরের পাশ দিয়ে বেরিয়ে এসেছে আরও কয়েকটা ছোট ছোট গলিপথ। রোজই এই পথ ধরেই বাড়ি ফেরেছে। আজ আদিত্যর কলেজ থেকে চলে যাওয়ার পর কলেজে ইন্সপেক্টর শশাঙ্ক শেখরের আবির্ভাব ঘটেছিল। আকাশের সাথে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। যদিও ওটাকে জেরা বলাই ঠিক। রবার্ট উধাও হওয়ার পর থেকে বারবার পুলিশ একই কথা জিজ্ঞাসা করে বিরক্ত করছে তাকে। আজও সেই একই কথা। সেদিন কোথায় ছিলে, শেষ কোথায় দেখেছিলে রবার্টকে, এসব আরও নানা জিনিস। নানা রকম ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল আকাশ। হঠাৎ করেই গলির নিস্তব্ধতা ভেদ করে তার পিছন দিক থেকে আরেকটা পায়ের শব্দ এলো। তাতে সম্বিত ফিরল আকাশের। যা ভেবেছিল ঠিক তাই। কেউ এইমাত্র পাশের কোনো একটা চোরা গলি দিয়ে এসে হাজির হয়েছে তার পিছনে। আর আকাশের পদধ্বনির সাথে তাল মিলিয়ে পিছনের আগন্তুকের পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, সেই ভয়ঙ্কর শীষের শব্দটাও ভেসে আসছে তার কানে, যে শব্দটা আজকাল মাঝে মধ্যেই সে শুনতে পায়। শীষ দিতে দিতে পিছন দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে কেউ। আকাশের মনের মধ্যেকার চাপা ভয়টা এবার যেন লাফিয়ে উঠল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কোনো এক আগাম বিপদের সংকেত দিচ্ছে। বিপদটা ধীরে ধীরে এগিয়ে আসছে তারই দিকে। ভয়ে আপাতত গলা শুকিয়ে গিয়েছে তার।
ডালহৌসির প্রচণ্ড শীতেও ঘামতে শুরু করেছে সে। আরেকটু এগোলেই রঘুনাথ প্রসাদের বাড়ি। আর দেরি না করে এবার দৌড়তে শুরু করলো আকাশ। কিন্তু কি আশ্চর্য, পেছনের মানুষটাও তাকে লক্ষ্য করে ছুটতে আরম্ভ করেছে। ভয়ে আতঙ্কে চিন্তায় হাঁপিয়ে উঠছে আকাশ। আর দুটো বাড়ি, ওই তো দেখা যাচ্ছে রঘুনাথের বাড়ির দরজা। একবার মাথা তুলে তাকালো সে, ঘরের ওপরে আলো জ্বলছে, তার মানে আদিত্য বাড়ি ফিরেছে। একবার ভাবলো চেঁচাবে নাকি, কিন্তু পারল না। কোথা থেকে একরাশ ভয় এসে যেন চেপে ধরেছে তার গলা। মনে মনে বলতে লাগলো, রান রান আকাশ রান, ধরা দিলে চলবে না, রান। যেমন ভাবা তেমন কাজ। ছুটতে ছুটতে বাড়ির একেবারে সামনে এসে ল্যাম্পপোস্টের আলোর তলায় থামল আকাশ। তার পা দুটো থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এক্ষুনি দুটোই অকেজো হয়ে মাটিতে খসে পড়বে দেহ। ভয়ে ভয়ে একবার পিছন ফিরে চাইল। দেখল বেশ কিছুটা দূরে অন্ধকারের মধ্যে একটা বৃহৎ অবয়ব দাঁড়িয়ে রয়েছে। বেশ বলিষ্ঠ তার শরীর, মুখটা কালো মাংকি ক্যাপে ঢাকা। কোমরে হাত দিয়ে তার দিকে চেয়ে আছে সে। হাত থেকে শিকার বেরিয়ে যাওয়াতে মনে হয় ভীষণ ক্ষেপে গিয়েছে। প্রচণ্ড রাগে ফুলে ফুলে উঠছে তার শরীরটা। এবার যে কাণ্ডটা ওই অপরিচিত মুখোশধারী মানুষটি ঘটালো, তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না আকাশ। তার পিঠের কালো ব্যাগটা আকাশ এতক্ষণ খেয়াল করেনি। মানুষটা সেই ব্যাগটাকে হঠাৎ করেই নিজের কাঁধ থেকে খুলে এনে ছুঁড়ে ফেলে দিল সামনে। তারপর পিছন ফিরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল গলিতে জমে থাকা অন্ধকারের মধ্যে। কিংকর্তব্য বিমূঢ়ের মতো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক অবাধ্য কৌতূহলে গুটি গুটি পায়ে ব্যাগটার দিকে এগিয়ে গেল আকাশ। একবার এদিক ওদিক দেখে নিয়ে সামান্য দ্বিধা ভরে ব্যাগটাকে একটু পা দিয়ে ঠেলে দেখল সে। মনে মনে কৌতূহলটা ক্রমেই বাড়ছে। শেষে আর থাকতে না পেরে ঝুঁকে পড়ে ব্যাগটার মুখটা আলতো করে খুলে ফেলতেই একটা বিশ্রী পচা গন্ধ এসে ধাক্কা মারল তার নাকে। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে বিরক্ত হয়ে আরেকটা লাথি মারল ব্যাগে। আর ঠিক তখনই ব্যাগ থেকে একটা ফুটবলের মতো জিনিস সামান্য গড়িয়ে গিয়ে কিছুটা দূরে থামতেই বিস্ফারিত হয়ে গেল আকাশের চোখ। ক্ষণিক জিনিসটার দিকে চেয়ে থেকে আতঙ্কে চিৎকার করে উঠল আকাশ, না! তার গলা শুনে আশেপাশে বাড়ির দরজা খুলে বেরিয়ে এলো কয়েকজন। পিছনের দরজা খুলে বেরিয়ে এলেন রঘুনাথ আর তার স্ত্রী সরলা। আকাশকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখলেন তারা। আকাশের চিৎকারে আদিত্যও বেরিয়ে এসেছে ঘর থেকে। আকাশকে ওভাবে হাঁপাতে দেখে কিছুটা অবাক হয়েই কাঁধে হাত দিয়ে তার নাম ধরে দুবার ডাক দিতেই, আকাশ, এই আকাশ, আরে এভাবে দাঁড়িয়ে ওটা কি কি ওটা? আকাশ তার কাঁপা কাঁপা হাতটা তুলে মাটির একটি বিশেষ স্থানে নির্দেশ করে। কয়েক হাত দূরে মাটির ওপরে পড়ে থাকা সেই বস্তুটার দিকে নজর পড়তেই আতকে ওঠে আদিত্য। ওটা কি? ও কি? ততক্ষণে ঘটনাটা অনেকেরই চোখে পড়েছে। বেশ একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে সেখানে। বিস্ফারিত নেত্রে আদিত্য দেখল তার সামনে পড়ে আছে রবার্টের রক্ত মাখা কাটা মুন্ডু। অর্ধেক পচে যাওয়ায় কাটা মুন্ডুটার চোখের মনি উল্টানো, মুখটা হা হয়ে। দৃশ্যটা চোখে পড়তেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠল আদিত্যর। যে কটা খুন হয়েছে তাদের খুনের পিছনের কারণটা অজানা, তবে খুনের ধরন এক। প্রতিটা নিরুদ্দেশ ছেলের শুধু কাটা মাথাটা উদ্ধার হয়েছে, কিন্তু কারোরই ধর উদ্ধার করা হয়নি এখনো। কথাগুলো সেখানে উপস্থিত অন্যান্য পুলিশদের উদ্দেশ্যে বললেন শশাঙ্ক শেখর। কিন্তু স্যার, এভাবে হত্যার কারণ তো একটাই, খুনি একজন সিরিয়াল কিলার। মানুষটি নিশ্চয়ই উন্মাদ,
আর তা না হলে খুন করাটা তার নেশা। না হলে এভাবে কেউ কাউকে মারতে পারে? সেখানেই উপস্থিত পুলিশ বিভাগেরই কোনো এক কর্মচারী কথাগুলো বললেন। কিংবা যদি কোনো ব্যক্তিগত আক্রোশ থাকে। নিজের চোয়ালে হাত বোলাতে বোলাতে কথাটা বললেন এসআই আহমেদ। এই কথায় আশ্চর্য হলেন শশাঙ্ক শেখর। একটু উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিরকম, একটু ভেঙে বলো দেখি। এবার আহমেদ সেখানে উপস্থিত সকলকে অবাক করে দিয়ে বললেন, স্যার, যদি ঘটনাগুলোকে পরপর সাজানো হয় তাহলে দেখা যাচ্ছে খুনির লক্ষ্য ওই একটি মেডিকেল কলেজ। একমাত্র তারই ফাইনাল ইয়ারের ছাত্ররা তার লক্ষ্য। প্রতিটি ভিকটিমের পরিবারের বিবরণে আমি নিজে দেখেছি স্যার, এরা কেউ কাউকে আগের থেকে জানতো না। সকলেরই প্রায় সকলেরই এখানে এসেই পরিচয় হয়। এদেরকেই বেছে বেছে টার্গেট বানানো হচ্ছে কেন? হতে পারে খুনি ফাইনাল ইয়ারেরই কেউ, বা খুনির ওই মেডিকেল কলেজের উপরেই কোনো আক্রোশ আছে। আহমেদের কথায় যুক্তি খুঁজে পেয়ে বেশ খুশি হলেন শশাঙ্ক বাবু। সাবাস, এই তো ব্যাপারটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সকলের কাছে। তাহলে আর দেরি কিসের, লেগে পড়ো তোমরা। তবে হ্যাঁ, ওই ডক্টর সোমের বাড়ির দিকে নজর রাখতে ভুলো না কিন্তু। আমি এই কদিনে যতটা পারি মেডিকেল কলেজ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করব স্যার। বারবার কেন জানি না এই মেডিকেল কলেজ আর ওই ডক্টর সোম কোনো না কোনোভাবে দৃশ্যে ঢুকেই পড়ছেন। যা রহস্য লুকিয়ে আছে ওই মেডিকেল কলেজেই আছে স্যার। কথাটা বলে শশাঙ্ক বাবুর কাছ থেকে অনুমতি নিয়ে ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল আহমেদ। গভীর রাতে জঙ্গলের বাইরের আঁকা বাঁকা রাস্তাটা ধরে এলোমেলো পায়ে হেঁটে চলেছে একজন পাহাড়ি মানুষ। গায়ে তার ময়লা জামা, পরনে ময়লা প্যান্ট, হাতে একটা দেশি মদের বোতল। নেশার চোটে সামনের রাস্তাটাও ভালোভাবে দেখতে পাচ্ছে না সে। কাছেই পাহাড়ি কোনো বস্তিতে তার বাড়ি হবে। মনের সুখে একটা গান গাইতে গাইতে এগিয়ে চলেছে সে। কিছুটা এগিয়েছে, হঠাৎ করে শুকনো পাতার উপর পায়ের খসমস শব্দ শুনতে পেল। শব্দটার উৎসের খোঁজ করতে গান থামিয়ে একবার পিছন ফিরে চাইল সে। কিন্তু কাউকে দেখতে পেল না। কেউ নেই তো, আমারই ভুল। আবারও আগের মতো নিজের মনে গান গাইতে গাইতে এগিয়ে যেতে লাগলো সামনের পথ ধরে। কয়েক পা গিয়ে আবারও থমকে দাঁড়িয়ে পড়ল। তার পিছনের পায়ের শব্দটা এবার খুব কাছে শুনতে পেল সে। তার পিছনে তাকে অনুসরণ করে আসা কোনো মানুষ বা পশু যে একেবারে তার কাছে চলে এসেছে, সেটাই মদ্যপ অবস্থাতেও বেশ ভালোভাবেই বুঝতে পারল। গানটা থেমে গেল তার। ভীষণ বিরক্ত হয়ে গাল মন্দ করতে করতে পিছন ফিরে তাকাতেই বড় বড় গাছগাছালির ফাঁকে অন্ধকারে গা মিশিয়ে একটা কালো পোশাক পরিহিত লম্বা চেহারার মানুষকে দেখতে পেল। তার মুখ কালো আচ্ছাদনে ঢাকা। মানুষটাকে দেখে কেমন যেন ভয় হলো তার। এরকম কাউকে নিস্তব্ধ স্থানে দেখার কথা সে তো কল্পনাও করতে পারে না। পরিস্থিতি বেগতিক বুঝে এবার সে সামনের দিকে ফিরে দৌড়ানোর চেষ্টা করতেই নেশার ঘোরে নিজের টাল সামলাতে না পেরে সজোরে আছাড় খেয়ে পড়ল রাস্তায়। পড়ে যেতেই মদের নেশাটা একেবারে ছুটল। হকচকিয়ে গিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই আবারও পড়ে গেল মাটিতে। এবার আধ শোয়া হয়ে পিছনের দিকে তাকাতেই দেখল কালো পোশাকের মানুষটা তার বেশ কাছাকাছি এসে পৌঁছেছে। মরিয়া হয়ে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করল সে। ততক্ষণে তার পিছনের সেই ভয়াল দর্শন ব্যক্তিটি শেষের কয়েক পা দৌড়ে এসে মাটির উপর পড়ে থাকা মানুষটাকে শক্ত করে চেপে ধরল।
যন্ত্রণায় ছটফট করে উঠল সে। মুখ দিয়ে বেরিয়ে এলো একটা আর্তনাদ। সঙ্গে সঙ্গে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি মুখটা চেপে ধরল। হঠাৎ করে এভাবে নাক মুখ চেপে ধরায় প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু করলো তার। সেই সঙ্গে ভীষণ আতঙ্কে বড় বড় হয়ে গেল তার চোখ দুটো। এরকম বিষম ধস্তাধস্তির জন্য তার নেশাগ্রস্ত দুর্বল শরীরটা কোনোভাবেই প্রস্তুত ছিল না, তাই বেশিক্ষণ সেটা জুঝতে পারল না। কিছুক্ষণের মধ্যেই মানুষটির দেহ নিশ্চল হয়ে নেতিয়ে পড়ল মাটিতে। আক্রমণ করা সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি অবাক হলো, একটা বিরক্তির সাথে উঠে দাঁড়ালো। সে আন্দাজ করতে পারেনি যে এটুকুতেই ভেঙে পড়বে মানুষটার শরীর। আজ রাতের জন্য তার একটা জ্যান্ত শরীরের দরকার ছিল। সব কাজ পণ্ড হলো। আরেকবার নিশ্চিত হওয়ার জন্য নাকের নিচে হাত দিতেই সে টের পেল মাতাল ব্যক্তিটি প্রাণ ত্যাগ করেছে। অগত্যা তার দেহটা ছেড়ে দিয়ে বিরক্তির সাথে হাঁটা লাগালো পিছনের দিকে। একসময় তার দেহাবয়ব মিলিয়ে গেল পাইন গাছের জঙ্গলের অন্ধকারে। এতক্ষণ গভীর জঙ্গলের আড়াল থেকে একটি ছায়া অনুসরণ করছিল প্রথম মানুষটিকে, কিন্তু সে বিন্দুমাত্র টের পেল না। আধারের মধ্যে তাকে হেঁটে মিলিয়ে যেতে দেখে দ্বিতীয় ছায়ামূর্তিটি এবার ধীরে ধীরে বেরিয়ে এলো জঙ্গলের গভীর ছেড়ে। আগের মানুষটির প্রস্থান নিশ্চিত করে সেবার এগিয়ে গেল মাটিতে পড়ে থাকা মৃতদেহটির কাছে। নিচু হয়ে কোমর থেকে বার করে আনলো একটি চকচকে কাটারি। পর মুহূর্তেই সেই কাটারির এক কোপে মৃতদেহটির ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে মুন্ডুটিকে সেখানে ফেলে রেখে অতি কষ্টে মুন্ডুহীন দেহটিকে কাঁধে তুলে নিয়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে গেল লোকটি। তার মুখটা দেখা গেল না, তবে তার দেহের গঠনটা বোঝা গেল। পরের দিন সকালে পাইন ফরেস্টের প্রবেশ পথে বেশ কয়েকটি পুলিশের জিপ এসে দাঁড়ালো। জিপ থেকে নামলেন ইন্সপেক্টর শশাঙ্ক শেখর। এসআই আহমেদ সেখানে আগেই উপস্থিত ছিলেন। আজ সকালে পাইন ফরেস্টের ভেতরে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে কিছু স্থানীয় মানুষ একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাটা মুন্ডু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কাটা মুন্ডুটা চিনতে পেরেছ আহমেদ? শশাঙ্ক শেখর প্রশ্ন করলেন এসআই আহমেদকে। উত্তরে আহমেদ জানালেন, না স্যার, লোকটার পরিচয় এখনো কিছু জানা যায়নি, তবে এটা নিশ্চিত যে সে কোনো মেডিকেল কলেজের ছাত্র বা কর্মী নয়। আমার মনে হয় লোকটা স্থানীয় কেউ হতে পারে স্যার। কথা বলতে বলতে দুইজনেই জঙ্গলের প্রবেশপথ ধরে এগোতে লাগলেন। অজ্ঞাত পরিচয় লোকটির কাঁটা মাথার কাছে আসতেই থমকে দাঁড়ালেন শশাঙ্ক শেখর। মাথাটির সামনে হাঁটু গেড়ে বসে ভালো করে লক্ষ্য করতেই বিজয় অবাক হয়ে গেলেন। স্পষ্টই বোঝা যাচ্ছে লোকটির গলা এক কোপে আলাদা করে দেওয়া হয়েছে। আরও ভালোভাবে ঝুঁকে দেখতে লাগলেন তিনি। তারপর সেখানে বসা অবস্থাতেই মাথা তুলে আহমেদের দিকে তাকিয়ে বলে উঠলেন, না না না, ওই সিরিয়াল কিলারের কাজ নয়। শশাঙ্ক শেখরকে হঠাৎ করে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। কোনো এক কারণে প্রচণ্ড ঘাম হচ্ছে তার। অবাক চোখে আহমেদ লক্ষ্য করল শশাঙ্ক শেখর পকেট থেকে একটা রুমাল বার করে বারবার কপালের ঘাম মুছছেন। হঠাৎ এভাবে উত্তেজিত হয়ে পড়ার কারণ কি? কপালে ভাঁজ পড়ল আহমেদের। সে জিজ্ঞেস করল, স্যার, আপনি ঠিক আছেন তো? আহমেদের কথায় সামান্য হকচকিয়ে গিয়ে তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি তুমি এই লাশটাকে ময়না তদন্তে পাঠাও আহমেদ, আর যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট আমার টেবিলে চাই। আমি 16 আনা নিশ্চিত
যে এই কাজ ওই সিরিয়াল কিলারের নয়। এই সময় পাশ থেকে একজন স্থানীয় ব্যক্তি এগিয়ে এলো। শশাঙ্ক বাবুকে লক্ষ্য করে চোখ বড় বড় করে বলল, না স্যার, এ নেকড়ে হবে। কাল রাতে বহুবার এই নেকড়ে চিৎকার শুনেছি আমরা উপাসের বস্তিতেই থাকি স্যার। জঙ্গলের গায়ে বাড়ি বলে আমরা রাতে বেরোই না। অনেক রাতে আমাদের বাড়ির আশেপাশে আমরা জন্তুর পায়ের খসখস আওয়াজও শুনেছিলাম। ভেবেছিলাম কুকুর টুকুর কিছু হবে, তাই অত মন দিইনি। কিন্তু আজ সকালে ভিক্ষুর কাটা মুন্ডু এখানে পড়ে থাকতে দেখে সব বুঝে গেছি বাবু, ও কোনো জঙ্গলি জানোয়ারের কাজ হবে। নেকড়ে? এখানে নেকড়ে আসবে কোথা থেকে? আর এই লোকটির নাম যে ভিখু, তা তুমি আগে বলনি কেন? আসলে তাকেও পুছে নাই তো, আমিও বলি নাই। আহমেদ লোকটির উদ্দেশ্যে আরো কিছু বলতেই যাচ্ছিল, তাকে থামিয়ে দিলেন শশাঙ্ক শেখর। কি হচ্ছে কি আহমেদ? ওকে ছেড়ে দাও। ভুলভাল যাই বলুক, মৃত লোকটার একটা পরিচয় তো পাওয়া গেল। তারপর আবার লাশটার দিকে তাকিয়ে মুখে বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে জঙ্গলের থেকে বেরিয়ে এসে নিজের গাড়িতে গিয়ে উঠলেন শশাঙ্ক শেখর। এরপর সামনের চওড়া রাস্তাটা ধরে এগিয়ে গেলেন শহরের দিকে। কোমরে হাত দিয়ে তার চলে যাওয়া পথের দিকে চেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এসআই আহমেদ। শশাঙ্কবাবুর হাবে ভাবে আজ একটু আশ্চর্যই হয়েছে সে। মনে মনে একবার ভাবল, ওনার মতো একজন দুধে পুলিশ অফিসারের একটা কাটা মুন্ডু দেখে এভাবে উদ্বিগ্ন হয়ে যাওয়াটা কি স্বাভাবিক? স্যারকে নিয়ে ভেবে কোনো লাভ নেই। এই বলে কাটা মুন্ডুটার দিকে নজর দিল। পূর্বে ঘটা মার্ডারের সাথে এই মার্ডারের কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না। এই প্রথম মেডিকেল কলেজের বাইরে কারোর কাটা মাথা পাওয়া গেল। কিন্তু তাহলে কি খুনি নিজের খুনের প্রক্রিয়ায় কোনো বদল এনেছে, নাকি অন্য কোনো খুনি জন্ম নিয়েছে পাহাড়ের কোলে? স্যার, এই কদিনে যে কটি খুন হয়েছে তাদের ময়নাতদন্তের রিপোর্টের সাথে এই খুনের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। প্রতিটা খুনের পরেই কোনো না কোনো ধারালো অস্ত্র দিয়ে নিপুণভাবে কাটা হয়েছে তাদের গলা, যেন খুনি নিজেকে একজন শিল্পী বলে প্রমাণ করতে চেয়েছে। সে যেন তার নিপুণতা প্রকাশ করার জন্যই এভাবে কেটেছে প্রতিটা মুন্ডু। আর তারপর একটা কালো ব্যাগের মধ্যে করে ফেলে দিয়েছে সেই কাটা মুন্ডুগুলো। কিন্তু স্যার, ভিখুর মাথাটা কাটা হয়েছে ভীষণ অগোছালোভাবে। এই খুনের সাথে অন্যান্য খুনের ধরন সম্পূর্ণ আলাদা স্যার। আপনি সেদিন ঠিকই বলেছিলেন, এই খুনটা অবশ্যই ওই সিরিয়াল কিলারের করা নয়। আহমেদের ব্যাখ্যা শুনেই একটা সন্তুষ্টি প্রকাশ পেল শশাঙ্ক শেখরের চোখে মুখে। তারপর সামান্য হেসে সে বলল, অভিজ্ঞতা আহমেদ, অভিজ্ঞতা। সেদিন আমি মন্ডুর পরিস্থিতি দেখেই বুঝতে পেরেছিলাম যে এই ঘটনার সাথে আগেকার ঘটনার কোনো মিল নেই। তার উপরে যদি দেখো, আগের প্রতিটা খুনের শিকার কিন্তু মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্ররা। কিন্তু এবারে যে ব্যক্তিটি খুন হয়েছে সে শহরের একজন সাধারণ ভিখারি। তাকে মারার পিছনে কি কারণ থাকতে পারে? নিশ্চয়ই অন্য কেউ এই খুনটাকে ওই খুনের ঘাড়েই চাপাতে চেয়েছে। নাহলে কোথায় মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্ররা আর কোথায় একজন ভিখারি? কোনো মিল নেই আহমেদ। বারবার এই ভিখারি শব্দটা যেন তার কানে আঘাত করতে লাগলো। হঠাৎ করেই গলার স্বরটা পাল্টে গেল আহমেদের। সে ক্ষুব্ধ কিন্তু শান্ত কণ্ঠে বলল, একজন গরিব খেতে না পাওয়া ভিখিরি কি মানুষ নয় স্যার? তাহলে আপনি কেন এতটা ঘৃণার সাথে এই মেডিকেল কলেজের ছাত্রগুলোর সঙ্গে একে তুলনা করছেন স্যার? আমি কিছুতেই বুঝতে পারছি না। আহমেদের এমন আকস্মিক অভিব্যক্তিতে একটু অবাকই হলেন শশাঙ্ক শেখর। তারপর নিজের গলার স্বর সামান্য নিচু করে বললেন, তুমি আমাকে ভুল বুঝছো আহমেদ, আমি ওইভাবে বলতে চাইনি। সামনে রাখা টেবিলের ওপর থেকে টুপিটা তুলে নিয়ে আহমেদ বলল, আমি ভাবছি স্যার, কাল সকালেই আমি একবার কাংড়া রকার যাব।
আমার মনে বেশ কিছু সন্দেহ দানা বাঁধছে। সেগুলোর জট একে একে আমাকেই ছাড়াতে হবে। এখন চলি স্যার। কথাটা বলে কিছুটা অসন্তুষ্টির সাথে বেরিয়ে যেতে গিয়েও একবার মুখ ফিরিয়ে শশাঙ্কবাবুর দিকে তাকিয়ে বলল, গরিব ভিখিরি হোক আর রাজার ছেলেই হোক, তদন্ত তো হবেই স্যার, আর সকলের জন্য সমানভাবেই হবে। তাতে অপরাধী যেই হোক না কেন, শাস্তি তো তাকে পেতেই হবে। আমি তাকে খুঁজে বের করব। কথাটা বলে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল আহমেদ। সে বেরিয়ে যেতেই চেয়ারে হেলান দিয়ে শশাঙ্ক শেখর হাত বোলাতে লাগলেন নিজের দাড়িতে। মনে মনে ভাবলেন, কি বলতে চাইলো আহমেদ? তাহলে সে কি খুনি কে জানে, নাকি কারোর ওপর সন্দেহের বসে এই কথাগুলো বলেছে? ডক্টর সোম? কথাগুলো ভেবে কপালে একটা ভাঁজ পড়ল শশাঙ্ক শেখরের। আহমেদের জিপের শব্দ কানে ভেসে আসছে। জিপটা শব্দ করে পুলিশ চত্বর পার হতেই নিজের টুপি আর লাঠিটা নিয়ে বেরিয়ে গেলেন শশাঙ্ক। এই মুহূর্তে তার একটা ব্রেন ওয়েভ দরকার, তবে তার আগে একবার ডক্টর সোমের সাথে আলাপটা সেরে আসতে হবে। তাই জিপ নিয়ে রওনা হলেন ডক্টর সোমের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ধরে আদিনাথের ঘরের বাইরে বসে বলরাম কোনো এক পাহাড়ি গানের সুর গুনগুন করে আওড়াচ্ছিল। খবরের কাগজটা পড়তে পড়তেই একবার বলরামকে ডাক দিলেন আদিনাথ। বলরাম, বলরাম, একবার এদিকে এসো তো। তড়িঘড়ি করে বলরাম ঘরে ঢুকে এসে একটা সেলাম ঠুকল আদিনাথের উদ্দেশ্যে। তাকে দেখে আদিনাথ মৃদু হেসে বললেন, আরে তোমাকে না বলেছি, আমাকে দেখে এরকম কথায় কথায় সেলাম ঠুকবে না। কথাটা মনে পড়ে যেতেই বলরাম সামান্য লজ্জিত হয়ে বলল, ডাক্তারবাবু, বড় ভুল হয়ে গেছে। আমারই বা কি দোষ বলুন? শহরের দাদাবাবুরা যে সেলাম ঠুকলি খুশি হয়, তাই তো অভ্যেস হয়ে গেছে। কথাটা বেশ আদুরে গলায় বলল বলরাম। এই মানুষটাকে এসে থেকেই আদিনাথের ভীষণ ভালো লেগেছে। সরল সাধাসিধে মানুষ এই বলরাম। ডাক্তার আর ডক্টরেটের মধ্যে পার্থক্য জানা নেই, তাই সে আদিনাথ বাবুকে ডাক্তারবাবু বলেই সম্বোধন করে। আদিনাথ একটু হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে বলরাম? মাথাটা বড্ড ধরেছে। কথাটা শুনে ব্যস্তভাবে আবারও একটা সেলাম ঠুকে দম দিল বলরাম। আবারও তার সেলাম ঠোকা দেখে মনে মনে হেসে উঠলেন আদিনাথ। কিছুক্ষণের মধ্যেই চায়ের কাপ হাতে হাজির হলো সে। তাকে এক কাপ চা এগিয়ে দিয়ে একটা ছোট্ট কাঁচের গ্লাসে চা নিয়ে বসলো আদিনাথের পাশে। ঠিক এই সময় বাইরে থেকে জিপের শব্দ ভেসে আসতেই আদিনাথ সোজা হয়ে বসলেন। তারপরে সে শুনতে পেল ভারী বুটের শব্দ এগিয়ে আসছে তার দরজার দিকে। আওয়াজটা থামতেই দরজায় টোকা পড়ল। বলরাম এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। বলরামকে দেখে খুব আশ্চর্য হলেন শশাঙ্ক শেখর। তবে তাকে খুব একটা আমল না দিয়ে আদিনাথের কাছে এগিয়ে গেলেন তিনি। কোনো রকম ভনিতা না করে জিজ্ঞেস করলেন, কাল রাতে আপনি কোথায় গিয়েছিলেন ডক্টর সোম? আচমকা এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করায় বেশ একটু থতমত খেয়ে গেল ডক্টর সোম। আমতা আমতা করে বললেন, কেন, আমার বাড়িতেই। আপনি যে কাল রাতে বাড়ির বাইরে যাননি তার প্রমাণ দিতে পারেন ডক্টর সোম? সামনে রাখা একটা সোফার উপরে বসতে বসতে বললেন শশাঙ্ক শেখর। ডক্টর সোমকে চুপ থাকতে দেখে এবার বলরাম এগিয়ে এলো সামনে। তারপর ডক্টর সোমকে অবাক করে দিয়ে বলল, আমি আসি প্রমাণ সাহেব। আমিও কাল রাতে বাড়িতেই ছিলাম। কাল সারা রাতে ডাক্তারবাবু বাড়ির বাইরে যায়নি সাহেব। তার দিকে ফিরে একটু হেসে শশাঙ্ক শেখর এবার বললেন, প্রভু ভক্তি,
প্রভু ভক্তিতে তুমি অন্ধ হয়ে গেছো বলরাম। তোমাকে আমি চিনি, তোমার সব ইতিহাস আমার জানা আছে। তোমার ছেলের মৃত্যুর পর তুমি সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিলে, আর তার মাসুল নিজের জীবন দিয়ে চোকাতে হয়েছে তোমার স্ত্রীকে। কি ভুল বলছি আমি? কথাগুলো শুনে উত্তেজিত হয়ে পড়ল বলরাম। পাল্টে গেল তার গলার স্বর। নিজের স্থান থেকে কিছুটা এগিয়ে এসে বলল, আমার অতীতের সাথে আমার বর্তমানে কি সম্পর্ক সাহেব? যদি তাই বলেন, সেদিন তো আমি গেছিলাম আপনাদের কাছে, সঙ্গে বই নিয়ে গেছিলাম আমার ছেলির প্রাণহীন শরীরকে। কিন্তু আপনারা আমার ছেলিটার ন্যায় বিচার দিতে পারেননি সাহেব। উল্টে আমার সারা জীবনটারে শেষ করে দিয়েছিলেন। কথাটা বলেই ভারী হয়ে উঠল তার গলা। চোখের কোণ থেকে বেরিয়ে এলো দুফোঁটা অশ্রু। একটা দলা পাকানো কষ্ট উঠে আসতে চাইল গলা দিয়ে। তাকে দেখে বেশ কষ্ট হলো আদিনাথের। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে একটা হাত উঠে গেল তার পিঠে। নিজেকে সামলে নিয়ে বলরাম দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বলরামের ওভাবে চলে যাওয়ায় একটু আহত দৃষ্টিতে সেদিকে চেয়ে রইলেন শশাঙ্ক শেখর। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আদিনাথের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, না ডক্টর সোম, আপনি মিথ্যে কথা বলছেন, আর সেখানেই আমার সন্দেহ আপনার ওপর আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আপনি রাত 11টার সময় বাইরে বেরিয়ে যান আর ফেরেন প্রায় রাত 1টার সময়। যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে শুধরে দিন ডক্টর সোম, তবে খুব সাবধান। আর একটা মিথ্যা কিন্তু আপনাকে আরো মিথ্যার জালে জড়িয়ে ফেলবে। আপনি আমার উপরে নজর রেখেছেন, কিন্তু কেন? কি করেছি আমি? আদিনাথের কথা শুনে ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন শশাঙ্ক শেখর। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনি আমাকে অনেকগুলো মিথ্যা কথা বলেছেন ডক্টর সোম, আর যার একটি মিথ্যা ধরা পড়ে যায় তার উপর আমি কোনোভাবেই বিশ্বাস করি না ডক্টর সোম। কথাটা পছন্দ হলো না আদিনাথের। তিনি বেশ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে প্রচণ্ড রাগে প্রায় চিবিয়ে শশাঙ্ক শেখরকে জিজ্ঞাসা করলেন, আমার বাড়ির চারপাশে আপনি চর লাগিয়েছেন কোন সাহসে? আমার বিরুদ্ধে আপনার অভিযোগটা কি শুনে? চর আমি লাগাইনি, লাগিয়েছেন পুলিশ সুপার মনীষ পাণ্ডে। আর সেই সূত্রেই আমার কাছে খবর আছে আপনি বাড়ি ছিলেন না। আর এতে দোষ কোথায়? প্রতিটা খুন আপনাকে ঘিরে হয়েছে ডক্টর সোম। আপনি এরপরেও অভিযোগের হিসেব চাইবেন? প্রতিটা মোবাইলের লোকেশন আপনার বাড়ি অবধি এসে শেষ হয়ে গেছে। কাল রাতে আপনি কোথায় ছিলেন কিছুই বলতে পারছেন না। খানিক চুপ থেকে এক দৃষ্টি চেয়ে রইলেন আদিনাথ। শশাঙ্ক শেখরের ধারালো দৃষ্টির প্রত্যুত্তরে ততোধিক ধারালো দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইলেন। এগুলো যথেষ্ট সন্দেহের সৃষ্টি করে ডক্টর সোম। তাহলে আপনি আমাকে সত্যি কথাটা বলবেন না? ঠিক আছে, তদন্তে যদি প্রমাণ হয় যে দোষী আর কেউ না আপনি, তাহলে আমি আপনার সুনামের পরোয়া না করে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব ডক্টর সোম। কথাটা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন শশাঙ্ক শেখর। ডক্টর সোম চুপ করে বসে পড়লেন নিজের চেয়ারে। শশাঙ্কবাবুর ভারী বুটের শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুনল বলরাম। জানলা দিয়ে একবার উঁকি মারতেই দেখল নিচে বাড়ির সামনের ফটকে রাখা গাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে শশাঙ্ক শেখর। হঠাৎ শশাঙ্কবাবু মুখ তুলে একবার এডওয়ার্ড ভিলার দিকে চাইল, আর তখনই তার পুনরায় চোখাচোখি হয়ে গেল বলরামের সাথে। খানিক দুইজনেই এক দৃষ্টে চেয়ে রইল একে অপরের দিকে। তারপর একই সাথে নজর সরিয়ে দৃশ্যপট পরিবর্তন করল। দুর্গম জঙ্গলের আঁকা বাঁকা পথে আহমেদ এগিয়ে চলেছে। তার লক্ষ্য ছিল পাইনের ঘন অন্ধকারে ঢাকা গভীর অরণ্য। আজ বিকেলে হঠাৎই পাওয়া একটা উড়ো ফোনের সূত্র ধরে সেখানে ছুটে এসেছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মাধ্যমে সে খবর পেয়েছে যে জঙ্গলের মধ্যে নাকি এক মুন্ডবিহীন লাশ পড়ে আছে, আর সেই লাশটা কার
সে বিষয়ে একমাত্র আলোকপাত করতে পারে সেই ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তির একটি শর্ত ছিল, আহমেদকে একা আসতে হবে। তাই কথা মতো আজ সে বিনা ফোর্সে একাই এসেছে। পাইনের জঙ্গলের অনেকটা ভেতরে ঢোকার পর হঠাৎ একটা জায়গায় এসে সে থমকে দাঁড়ালো। চোখ সামান্য ছোট করে দেখার চেষ্টা করল। জঙ্গলটা এতটাই গভীর যে দিনের বেলাতেও এখানে বেশ অন্ধকার। ফোনের ওই ব্যক্তির কথা মতো এই স্থানেই কোনো একটা গাছের গায়ে বাঁধা থাকবে একটা লাল কাপড়, আর সেটাই হবে আহমেদের জন্য সংকেত। কিছুক্ষণ এদিক ওদিক চোখ বোলানোর পরই একটা ছোট্ট গাছের নিচু ডালে বাঁধা একটা লাল কাপড় দেখতে পেল সে। সতর্ক হলো আহমেদ। একবার কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্রটার ওপরে হাত বুলিয়ে নিয়ে অতি সন্তর্পণে এগোলো। গাছটার ঠিক কাছাকাছি যেতেই তার নজরে পড়ল গাছের গোড়ায় একটা বস্তা পড়ে আছে। একবার এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। এবার সামান্য নিচু হতেই বিশ্রী পচা গন্ধটা নাকে এলো তার। গন্ধটা এতই মারাত্মক ছিল যে তার প্রভাবে গা গুলিয়ে উঠল আহমেদের। একটা রুমাল নাকে চেপে বেঁধে নিয়ে ক্ষিপ্র হাতে বস্তার মুখটা খুলে ফেলল সে। যদিও যে কোনো রকম দৃশ্যের জন্য আহমেদ প্রস্তুতি ছিল, তবুও বস্তার মুখটা খুলতেই হকচকিয়ে কয়েক পা পিছিয়ে এলো সে। বস্তার ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা মুন্ডহীন দেহ। লাশটাকে ভালো করে পরীক্ষা করা এখন কতটা সম্ভব হবে সেটাই প্রশ্ন, কারণ ইতিমধ্যেই সেটা পচন ধরতে শুরু করেছে। কিভাবে জিনিসটা গাড়ি পর্যন্ত নিয়ে যাবে এটাই ভাবছে আহমেদ। ঠিক তখনই খুব কাছে থাকা আরেকটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটা মুখোশে ঢাকা মানুষের মুখ। পিছন ফিরে থাকায় মানুষটাকে দেখতে পেল না আহমেদ। মানুষটা প্রায় নিঃশব্দে আহমেদের খুব কাছাকাছি এসে একটা ধারালো ছুরি তার কোমরে চেপে ধরল। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আমি তোমার শত্রু নই, তবে বন্ধুও নই, তবে তোমাকে এ বিষয়ে সাহায্য আমাকে করতেই হতো। কথাটা বলার সাথে সাথেই এবার সে আহমেদের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক টানে নিজের মুখের মুখোশটা খুলে ফেলতেই চমকে উঠল আহমেদ। প্রশ্ন রয়ে গেল অনেকগুলোই। অন্ধকারে লুকিয়ে যে হাত আঘাত হেনেই চলেছে, তার মুখোশ কিন্তু এখনো খোলা যায়নি। তাই গল্পের পরবর্তী পর্ব শুনতে অবশ্যই আপনাদেরকে কালকে আসতে হবে। নবনীতা বোস রচিত লাশ কাটা এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে হাজির হচ্ছি আগামীকাল, অর্থাৎ শুক্রবার 19 সেপ্টেম্বর। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।